আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রথম আলোর একটা নিউজ সবারই নজর কেড়েছে। সেটা হলো যে পার্বত্য ৩ যে জেলা আছে সেখানে একটা স্টাডি হয়েছে। দেখা গেছে যে সেখানে মানুষের যদি মাথা ব্যথাও হয় সেটার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেন ঔষধের দোকানদাররা। এখন এখানে ২ টা ইস্যু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি একটু আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো ১ নাম্বার হলো যে মানুষ সরাসরি কেন ওষুধের দোকানে যায়? আর ২ নাম্বার হলো যে অ্যান্টিবায়োটিক কেন বিক্রি করে? এই ২ টা জিনিস একটু জানা জরুরি। ১ নাম্বার হলো বাঙালিদের যেহেতু আর্থিক সচ্ছলতা অত বেশি নেই, সুতরাং তারা চায় যে আ ডাক্তার না দেখাইয়া শুধুমাত্র ঔষুধ কিনে যদি খাওয়া যায় তাহলে আর ডাক্তার দেখানোর দরকারটা কী? এরকম একটা ধারণা তাদের মধ্যে আছে। তার মানে হলো যদি তারা চিন্তা করে আমি যদি ওষুধের দোকানদারের কাছে যাই সে তো আমার কাছ থেকে ভিজিট নিচ্ছে না। সে সরাসরি আমি তার কাছ থেকে ঔষুধ কিনে নিচ্ছি এবং সে শুধু ওষুধের দামটাই নিচ্ছে। কিন্তু এখানে জানার বিষয় হলো যে ওষুধের দোকানদার সে তো আর জানে না আসলে কোনটা আপনার জন্য জরুরি কোনটা বা জরুরি না। হয়তো সে কারো কাছ থেকে শুনে বা জেনে অথবা না জেনে সে আপনাকে বিক্রির জন্য বা তার লাভের জন্য সে আপনার কাছ থেকে দিয়ে দিচ্ছে। এই কারণে দেখা গেল যে আপনার জন্য যে জিনিসটা জরুরি ছিল অ্যান্টিবায়োটিক বা যেটা দরকার ছিল না, সেই জিনিসটাকে সে আপনার কাছ থেকে মানে বিক্রি করে সে ওই ঠিকই তার লাভ সে করে নিয়েছে। এতে যে জিনিসটা হয়েছে যে যার জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই, সে কন্টিনিউয়াস অ্যান্টিবায়োটিক খেয়েছে, বিভিন্ন কোর্সে খেয়েছে, বিভিন্নভাবে খেয়েছে। এতে করে তার শরীরে যে রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা আছে সেটা তো দুর্বল হয়েছেই, প্লাস অ্যান্টিবায়োটিকের যার এগেনস্টে কাজ করে ব্যাকটেরিয়া তারা শুধু শক্তিশালী হয়েছে। যার ফলে অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্স গ্রো করেছে। রেজিস্ট্যান্স মানে হলো এই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আপনার শরীরে আর কোনো কাজ করবে না। যখন আপনার প্রয়োজন হবে অ্যান্টিবায়োটিকের, প্রকৃত অসুস্থ হবেন বা প্রকৃত ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, তখন দেখা গেল যে এই অ্যান্টিবায়োটিক আর শরীরে কাজ করবে না। এখন অনেকের মনেই প্রশ্ন আছে যে আ এখানে ওই দোকানদার তাহলে এত কিছু ওষুধ থাকতে অ্যান্টিবায়োটিক কেন বিক্রি করে? আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, একটা প্রেসক্রিপশনের মধ্যে যখন ঔষধের দামের কথা আপনি হিসাব করে দেখেন যে সবচেয়ে বেশি দামি হয় সাধারণত অ্যান্টিবায়োটিকগুলোই। ওষুধের দোকানদারের কাছে আপনি তো টাকা বাঁচাতে গিয়েছিলেন যে হ্যাঁ, আমি ডাক্তারকে ৳৫০০ ভিজিট দিব, তা না দিয়ে আমি ওষুধের দোকানদারের কাছ থেকে আমি ৳৫০০ র ওষুধ কিনে খাই, তাতেই তো ভালো হয়ে যাব। তাহলে এইখানে দেখেন ঔষধের দোকানদার আবার আপনাকে কিভাবে লসটা দিল সেটা হলো যে সে চিন্তা করলো যে আপনার মাথা ব্যথা হয়েছে, আপনার জন্য তো নাপা দিলে মাথা ব্যথা সেরে যাওয়ার কথা। কিন্তু নাপা বিক্রি করে তো তার লাভ হবে ৳২। ধরেন ৳১০ র ওষুধ বিক্রি করলে ৳২ লাভ হবে। তাহলে সে তো আপনার কাছ থেকে ৳২ নেবে না। সে চিন্তা করলো যে আমি আপনাকে যদি সেফুরোক্সিম নামে যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারি, এটা ৫০০ মিলিগ্রাম, একটার দাম ৳৫০। এই একটা ওষুধ বিক্রি করলেই তার সেখানে লাভ হয়ে যাবে ৳১০ থেকে ৳১৫। সো আপনাকে যদি ৭ দিনের কোর্স সে দিতে পারে তাহলে সে এখান থেকে ৩, ৪, ৳৫০০ সে লাভ করে ফেলবে। সুতরাং আপনি যেটাকে ডাক্তারের ভিজিট হিসেবে সেভ করতে চেয়েছিলেন, সেই জিনিসটা ঔষধের দোকানদার আপনার কাছ থেকে নিয়ে নিল। আর্থিকভাবে আপনাকে ক্ষতি করলো সেটার চেয়েও জরুরি হলো এই ওষুধটা আপনার শরীরে কাজ করা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। এখানে গুরুত্বপূর্ণ হলো যে অ্যান্টিবায়োটিক ছাড়া অন্যান্য ওষুধ কিন্তু সাধারণত শরীরের মধ্যে রেজিস্ট্যান্স গ্রো করে না। রেজিস্ট্যান্স মানে হলো এটা আপনি ডোজ কম বেশি খেলে হয়তো আপনার শরীরে ইফেক্ট কম বেশি হতে পারে। কিন্তু এমন না যে এটা আপনার শরীরে সারা জীবনের জন্য আর কাজ করবে না। কিন্তু অ্যান্টিবায়োটিকের সমস্যাই হলো এটা যে এটা আপনি যদি ভুল খান, ভুল ডোজে খান, প্রয়োজন ছাড়া খান, এই জিনিস আপনার শরীরে আর পরবর্তীতে কাজ করবে না। এখানে ২ টা গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আসলো। ১ নাম্বার হলো মানুষ কেন ডাক্তারকে বাইপাস করে ঔষধের দোকানদারের কাছে যায়? আর ২ নাম্বার হলো ঔষধের দোকানদার কেন ওষুধ থাকতে এই অ্যান্টিবায়োটিককেই কেন তাকে বিক্রি করে? এর কারণ হলো মুনাফা বা লাভ। যেই লাভটা আসলে প্রকৃত লাভ বলা যায় না, মানুষ লোক ঠকানো ব্যবসা আরকি বলা যেতে পারে। এখন এই যে ঘটনাগুলো ঘটতেছে এতে দিনে, দিনে কি হচ্ছে বাংলাদেশের মানুষের কথায়, কথায় যে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে এখন আর পরবর্তীতে দেখা যাবে যে এই অ্যান্টিবায়োটিকের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার সময় দেখা গেল যে আর আপনার কোনো জিনিস আপনার শরীরে তখন পাওয়া যাবে না যেটা আসলে কাজ করবে। আমি অনেক রিপোর্ট দেখেছি যে ৬ মাসের বাচ্চা, ১ বছরের বাচ্চা তার ইউরিন কালচার, ব্লাড কালচারের রিপোর্ট, তার যেই ইনফেকশনের প্যাটার্ন পাওয়া গেছে সেখানে কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না। এটা কতটা অ্যালার্মিং বাংলাদেশের জন্য হয়তো আজকে থেকে ২-১ বছর পরেই হয়তো দেখা যাবে যে বাংলাদেশে যে অ্যান্টিবায়োটিকগুলো বিক্রি করে তা সম্পূর্ণভাবে মানে পানি খাওয়ার মতো হবে।
তার মধ্যে পানি খাওয়া বলতে বোঝানো হলো কি যে ওষুধ আপনার শরীরে খেলেও যা না হলেও তা কোনো কাজ করবে না। সুতরাং যার ইনফেকশন হবে সেই ধুকে ধুকে মরবে। কারণ অ্যান্টিবায়োটিক কাজ না করলে তাকে দেবেটা কি? এটার উপরে তো আর কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের ওষুধ প্রশাসনের মানে যেই নজরদারি করার কথা ছিল সেই নজরদারি তো নেই। প্রেসক্রিপশন ছাড়া যার প্রয়োজন নাই সে অ্যান্টিবায়োটিক কিনছে, খাচ্ছে মন মতো। কিন্তু বুঝতেছে না যে এই অ্যান্টিবায়োটিকগুলো তার শরীরের বর্তমানে এবং পরবর্তীতে কী, কী ক্ষতি করছে। আর্থিক ক্ষতি বাদই দিলাম। শারীরিক যে ক্ষতি, সারা জীবনের জন্য যে ক্ষতি করতেছে, এটা একটু জানা জরুরি। আজকে আমি আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হলো যে এই অ্যান্টিবায়োটিক আসলে শরীরে কেন রেজিস্ট্যান্স গ্রো করে? মানে এটা শরীরে কেন কাজ করে না? এবার দিলাম কাজ করলো, পরের বার হয়তো কেন কাজ করবে না? এই ঘটনাটা ঘটার কারণ হলো যেখানে মানুষকে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হলে সবসময়ই দেখবেন যে মানুষে মানুষে যখন যুদ্ধ হয়, এক দল যখন আরেক দলকে আক্রমণ করে, ওই দলটা কিন্তু চিনে রাখে যে সে কী দিয়ে আক্রমণ করতে পারে বা কীভাবে আক্রমণ করলো। পরবর্তীতে যদি আক্রমণ করে সে সেইভাবেই প্রস্তুত হয়ে থাকে। ব্যাকটেরিয়া ইজ ইটসেলফ এ ল্যাবরেটরি। ব্যাকটেরিয়া নিজেও কিন্তু একটা ল্যাবের মতো কাজ করে। যখন একবার অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে আক্রমণ করা হয়, দেখা গেল 50% বা 80% মরেই গেল। কিন্তু বাকি যে 20% থাকলো তারা কিন্তু আবার অল্প কয়েকদিনের মধ্যেই বংশবৃদ্ধি করে আবার সংখ্যা লাখে লাখে কোটিতে কোটিতে বানায় ফেলবে। কিন্তু তারা চিনে ফেলবে যে এইভাবে তারা মানে মানুষ আমাদেরকে আক্রমণ করে। সুতরাং তারা তাদের বডির মধ্যে অ্যাডাপটিভ রেসপন্সের মাধ্যমে ওইগুলোকে নিষ্ক্রিয় করার যন্ত্রপাতি তারা তৈরি করে ফেলবে। দেন সেগুলো আর পরবর্তীতে শরীরে কাজ করবে না, বিষয়টা হবে তাই। আজকে আমি আরও কিছু উপায় আছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ইউরোপিয়ান সিডিসি, যে তারাও বেশ সুন্দর একটা ফ্লো চার্ট দিয়েছে যে এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সগুলো আমার যে ধরেন আমি এলোমেলো অ্যান্টিবায়োটিক খেলাম বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছাড়া খেলাম, এতে আমার শরীরে যে রেজিস্ট্যান্স হলো এটা কিন্তু আমি শুধু নিজেই বহন করব না, আমি কিন্তু চাইলে এটা মানুষের মধ্যেও স্প্রেড করে দিতে পারি। এখানে তারা সুন্দর করে একটা ছক আকারে দিয়েছে যে এটা কী কীভাবে একজনেরটা আরেকজনের মধ্যে ট্রান্সমিট হতে পারে। যেমন 1 নম্বর বলছে যে আমরা অনেক সময় পশু পাখিকে, অ্যানিমেলকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করি। দেখা গেল যে সেই অ্যানিমেলের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেইগুলো দেখা গেল যে কোনো ঘাসের মধ্যে বা কোনো জমিতে পড়লো, দেখা গেল সেইগুলো আবার আমরা পরবর্তীতে খেলাম, আমাদের শরীরে ওই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো চলে আসবে। 2 নম্বর হলো আমরা যে ভেজিটেবলগুলো করি, অনেক সময় গ্রো করার জন্য আমরা যে ফার্টিলাইজার ইউজ করি, দেখা গেল যে সেখানেও দেখা গেলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কন্টামিনেটেড ব্যাকটেরিয়া থাকতে পারে, সেগুলো দেখা গেলো আমাদের শরীরে চলে আসলো। বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা অনেক ব্যাকটেরিয়া খেয়ে ফেলতে পারি। সো এই ফার্মিংয়ে এভাবে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া আমাদের শরীরে চলে আসতে পারে। আবার মানুষে মানুষে, যেমন আমি ভুল অ্যান্টিবায়োটিক খেয়ে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেয়ে আমার শরীরে রেজিস্ট্যান্স গ্রো করলাম, আমার কন্ট্যাক্টে যারা আসবে আমার সাথে হ্যান্ডশেক করবে, আমার পাশে বসবে, করবে, আমার মাধ্যমে দেখা গেল অন্য মানুষের শরীরে সেই রেজিস্ট্যান্ট অথবা যেসব অ্যান্টিবায়োটিকগুলো অনেক শক্তিশালী, যাদেরকে সুপার বাগ বলা হয়, এই সুপার বাগগুলো দেখা গেল আর অন্যজনের মধ্যে স্প্রেড করে চলে যাবে, সেটার কাজ করবে না, কমিউনিটিতে ছড়ায় পড়বে। তারপরে ধরেন হসপিটালে যখন রোগী ভর্তি হয়, বাংলাদেশে একটা কমন ট্রেন্ড, রোগী হসপিটালে ভর্তি হওয়া মানে তার একটা অ্যান্টিবায়োটিক লাগবেই। দরকার নাই যে জ্বর মাথা ব্যথা মানে নিয়ে আসছে, কোনো কারণ ছাড়া দেখা গেল সবাইকেই একটা অ্যান্টিবায়োটিক, খুব হাই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। এতে যেটা হচ্ছে দেখা গেল যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক তাকে তো রেজিস্ট্যান্স করতেছে, তার আশেপাশে যারা থাকবে, আশেপাশের বেডে যারা থাকবে তাদের মধ্যে সেই রেজিস্ট্যান্সটা স্প্রেড করবে। আমাদের দেশে একটা কমন টেন্ডেন্সি আছে, রোগী যখন হাসপাতালে ভর্তি হয় তখন দলে দলে যোগদান করে রোগীর আত্মীয় স্বজনরা সব আইসা রোগীর বিছানায়, রোগীর পাশে বসে, হাসপাতালে বসে, মানে রীতিমতো গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়। হাসপাতালে যদি আপনি দেখেন, সরকারি হাসপাতালে রোগী যদি হয় 200 জন, রোগীর সাথে লোকজন ঘুরতেছে 2000 জন। এতে যেটা হলো যে ওই যে সুপার বাগ ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো শরীরে কাজ করবে না, এই ঘষাঘষি ঠেলাঠেলির ফলে দেখা গেল যে এগুলো ওই সবার মধ্যে স্প্রেড করে চলে গেল। এতে যেটা হবে যে এই ঔষধটার পরবর্তীতে কারো শরীরেই কাজ করবে না। তার মানে এমন না যে আমি শুধু ওষুধ খেয়ে, মানে এলোমেলো অ্যান্টিবায়োটিক খেয়ে শুধু আমাকেই রেজিস্ট্যান্স করতেছি, আমি রেজিস্ট্যান্সটাও বাকি সবার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তারপরে ট্রাভেলিংয়ের মাধ্যমেও এখানে সুন্দর একটা কথা বলছে যে আপনি একটা জায়গায় বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার ফলে দেখা গেলো সেখানে খুব রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াল পিপল অথবা ফুড অথবা এগুলোর মধ্যে এই মানে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো ছিল, ওইখান থেকে আপনার মধ্যে চলে আসতে পারে। আপনি যখন নিজের দেশে ফিরে যাবেন, আপনি এই রেজিস্ট্যান্ট বা সুপারবাগ ব্যাকটেরিয়াগুলোকে নিজের দেশে আমদানি করতে পারেন। আবার অনেক সময় যে আমরা যে জার্নি করি, জার্নির মাধ্যমে মানুষের পাশে বসি, ওইগুলোর মাধ্যমেও দেখা গেল
এগুলো ট্রান্সমিট হতে পারে। সুতরাং হাজারো উপায় আছে, শুধুমাত্র আপনি অ্যান্টিবায়োটিক খেয়েই যে ভুক্তভোগী হবেন সেটা না, অ্যান্টিবায়োটিক না খেয়েও তার পাশে থেকে পাশে বসে একসাথে খেয়ে কন্ট্যাক্টের মাধ্যমে অনেকভাবেই এটা আপনার শরীরের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জিনিসটা সবার একটু ভালো করে বোঝা উচিত। অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের ফলে আর কয়েকদিন পরে দেখা যাবে যে এত মানুষ মারা যাবে যে ইনফেকশনের আগে যেই পরিমাণ মানুষ মারা যেত, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সেও তার চেয়ে বেশি মানুষ মারা যাবে। আর আমাদের দেশে ওষুধ প্রশাসন অ্যান্টিবায়োটিকের নতুন জেনারেশন বা নতুন একটু পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক আসার সাথে সাথেই ঝাঁপায়া পড়ে এটার উপরে, এটার পারমিশন দেওয়ার জন্য। এতে আরও খারাপ হয়, যে দেখা গেল যে সেফটি বিউটেন নামক অ্যান্টিবায়োটিক, এটা সবচেয়ে লেটেস্ট জেনারেশন সেফালোস্পোরিন ধরে নেওয়া হয়। এটা দেখা গেল যে এটার গুরুত্বপূর্ণ ইউজ কোথায়, যেখানে দেখা গেল যে কোনো ওষুধই কাজ করতেছে না অথবা অন্যগুলো কাজ করে ফেল হয়েছে, তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করার কথা, কিন্তু তা না, দেখা গেল শুরুতেই এটা দিয়ে কাজ মানে স্টার্ট করে। গ্রামে গঞ্জে ওষুধের দোকানদার যারা এটার মেকানিজম অফ অ্যাকশনও জানে না, তারাও দেখা গেল চোখ বন্ধ করে এই সবচেয়ে হাইয়েস্ট লেভেলের অ্যান্টিবায়োটিকগুলো মানে দিয়ে দিচ্ছে। এতে যেটা হচ্ছে যে রোগীকে তো শেষ করতেছেই, আর্থিকভাবে ক্ষতি করতেছে, কারণ এই একটা ওষুধের দাম 100 টাকার উপরে। একটা যদি কিনে তাহলে দেখা গেলো একদিনে কত টাকা চলে যায়। সুতরাং এই যে ক্ষতিগুলো করতেছে, এই ক্ষতিগুলো রোগীর আশেপাশের সবার, পুরো কমিউনিটি, পুরো দেশবাসীর ক্ষতি করতেছে, এটা বোঝা উচিত। আপনারা যদি দেখেন এই সিঙ্গাপুরে তো মানুষ অনেক ধনী, অনেক টাকা, এরা চাইলেই কিন্তু এই যে সব লেটেস্ট অ্যান্টিবায়োটিক কিন্তু বাজারে আইনা ছাড়তে পারে, কিন্তু তারা কিন্তু ছাড়ে না। এখনও আমি এখানে দেখি যে 1 নম্বর হলো এরা কোনো কালচার না করে কাউরে কোনো অ্যান্টিবায়োটিক দেয় না, এম্পিরিক্যাল রেয়ারলি। 2 নম্বর হলো এরা সবসময় লোয়েস্ট জেনারেশন, স্টিল সেই অ্যামক্সিসিলিন, যেটা বাংলাদেশে মনে হয় 90 সালের দিকে ইউজ করা, হয়তো 2000 সাল পর্যন্ত হয়তো চলছে, তারপর তো খুব বেশি ইউজই হয় না। এখানে স্টিল অ্যামক্সিসিলিন মনে হয় যে ড্রাগ অফ চয়েস। তারা উপরের জেনারেশন খুবই প্রয়োজন না হলে বা খুবই ক্রিটিক্যাল কেস না হলে বা আইসিইউ পেশেন্ট না হলে তারা ইউজই করে না। আর অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক তো রাস্তাঘাটে কোথাও পাওয়া যাবে এটা কেউ চিন্তাই করতে পারে না। হাসপাতালে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন দেখে তারপর অ্যান্টিবায়োটিক দিবে, দেখার পরে ফার্মাসিস্ট আবার ডক্টরের সাথে কনফার্ম করবে আপনি যে অ্যান্টিবায়োটিক দিয়েছেন এটার কি আদৌ প্রয়োজন আছে কিনা সেটা একটু আবার যাচাই করে দেখেন। এটা হওয়া উচিত, যার ফলে এখানে দেখা গেল যে রোগীদের মধ্যে অ্যান্টিবায়োটিকের রেসপন্স ভালো, ওষুধের চিকিৎসা করলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সিঙ্গাপুরে এসে কেন ভালো হয়ে যায় এইভাবে, আর বাঙালিদের কেন ভালো হয় না, ওষুধ খালি খায় আর ডাক্তার পাল্টায়? তার অন্যতম কারণ হলো এই আউলা ঝাউলা মানে টাকা বাঁচাতে গিয়া গর্তে পড়ার মতো, যে সে 500 টাকা সেভ করতে গিয়া পরে 5 লাখ টাকার ক্ষতির মুখোমুখি হয়। আর এই কারণেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ওষুধ প্রশাসনের এই মানে শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের পারমিশন দিয়ে বাংলাদেশকে অ্যান্টিবায়োটিকের একটা কারখানা তৈরি করা এবং কারখানার মধ্যে মানে একটা পুকুর তৈরি করলো যার মধ্যে বাঙালিদেরকে অ্যান্টিবায়োটিকের মধ্যে চুবাই মারলো। এতে দেখা গেল যে দিনে দিনে শুধুমাত্র মানে বাংলাদেশিদের শারীরিক যে ক্ষতি সেটা তো হবেই, কিন্তু এই সুপার বাগের আক্রমণে যখন পুরো দেশবাসী নাকাল হয়ে যাবে তখন বোঝা যাবে যে আসলে এটা কতটা ভয়াবহ অবস্থায় গিয়ে ঠেকেছে। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। আমি এই কথাটা বলার কারণ হলো রিসেন্টলি দেখলাম যে কার্বাপেনাম সবচেয়ে মানে মেরোপেনাম গ্রুপের যে একটা ওষুধের দাম 1000 টাকার উপরে, সেটার নাকি ওরাল ফর্মুলেশন, মুখে খাওয়ার ওষুধের নাকি পারমিশন দিচ্ছে। ইনজেকশন তো মানুষের ভয়ে অনেকে নিতে চায় না, কিন্তু যদি এটা মুখে খাওয়ারিয়ে দেয় তাহলে এই ওষুধের দোকানদাররা সেটাও মুড়ির মতো চালানো শুরু করবে। সেতে যেটা হবে যে ধ্বংসের তো শেষ প্রান্তে চলে গেছে, তখন ধ্বংসের সীমানা পার হয়ে চলে যাবে আর কি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।